ওকে, তাহলে আজকে আমরা স্ট্যান্সা 6 থেকে শুরু করছি, দ্য লাস্ট রাইড টুগেদার। তা যাই হোক, দেখো তোমাদের কাছে টেক্সট নিশ্চয়ই আছে। আমি প্রথমে পড়ছি, তারপরে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড, হোয়াট হার্ট অ্যালাই কনসিভড অ্যান্ড ডেয়ার্ড। পরপর আমরা দেখব যে এখানে যে লাইনগুলো প্রত্যেকটাই কিন্তু মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ফর্মে রয়েছে। যদিও অ্যাকচুয়ালি এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বলি না, তোমরা নিশ্চয়ই জানো এগুলোকে কি বলা হয়। এই ধরনের কোয়েশ্চেনগুলোকে রেটরিক্যাল কোশ্চেন। রেটরিক্যাল কোয়েশ্চেন তো, হ্যাঁ। রেটরিক হ্যাঁ, এগুলো সবই রেটরিক্যাল কোয়েশ্চেন, কারণ আমরা জানি যে রেটরিক্যাল কোয়েশ্চেনস গুলো যেগুলো হচ্ছে যে কোনো মানে ইট ইজ নট আস্ক টু নো এনি আনসার। এটা হচ্ছে যে এটার যে পারপাস থাকে যে যে to emphasize upon the fact that the speaker is actually saying, তো সেটাই আর কি সে আরো জোর দিয়ে বলার জন্য সে রেটরিক্যাল কোয়েশ্চেন গুলো করে থাকে। তাই এখানেও তাই, এটাও একটা রেটরিক্যাল কোয়েশ্চেন। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড। তাহলে এখানে হ্যান্ড অ্যান্ড ব্রেইন বলতে কি বলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি না। হ্যান্ড বলতে যে যে মানে হ্যান্ডস দ্যাট ক্যারি আউট আওয়ার আইডিয়াস। তাহলে এখানে হচ্ছে হ্যান্ড অ্যান্ড ব্রেইন। ব্রেইন বলতে যে আমরা বলতে পারি যে যে আইডিয়াসকে এখানে রিপ্রেজেন্ট করছে, মানে যেটাকে আমরা সাধারণত যদি আমরা যে এটা কি ফিগার ইউজ হয়েছে যদি আমরা সেভাবে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে মানে কংক্রিট ফর দি অ্যাবস্ট্রাক্ট, তাই তো। তাহলে এখানে হ্যান্ড হচ্ছে যে সেটাকে সেই টুল যেটা দিয়ে আমরা আমাদের আইডিয়াসকে এক্সিকিউট করি, আর ব্রেইন বলতে যে আইডিয়াস এর কথা বলা হচ্ছে। তাহলে এটা আমরা সবসময় জানি, এটা একটা খুব কমন সেইং যে আহ, যে আমরা যেটা সবসময় মনে ভাবি সেটা আমরা ইন আওয়ার রিয়েল লাইফ উই ক্যানট পারফর্ম ইট অর এক্সিকিউট ইট প্রপারলি। তার মাঝখানে একটা অবস্টাকল সবসময় একটা থাকে। এখানে সেটাই মিন করা হচ্ছে যে যে নোবডি ক্যান ট্রান্সলেট হিজ অল থটস ইনটু অ্যাকশন, ইনটু রিয়ালিটি। তো সেটাই এখানে মিন করা হচ্ছে, এবং পোয়েট এই কথাটাই বলে কি বোঝাতে চাইছেন সেটা আমরা একটু পরে আসছি। তো যাই হোক, হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড, হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার্ড। তাহলে একই সঙ্গে আমরা পোয়েট আরেকটি কোয়েশ্চেনও করছেন যে হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড। তাহলে এখানে কনসিভড বলতে যে মানে টু ফর্ম এনি প্ল্যানস অর আইডিয়াস। তাহলে হোয়াট হার্ট অ্যালাইক মানে একই সাথে, কনসিভড অ্যান্ড ডেয়ার্ড মানে যেটা সে ভেবেছে, এনিথিং দ্যাট সামওয়ানস হার্ট, সামওয়ান হ্যাজ any kind of desire, any kind of ambition that someone felt by heart, আহ, সেটাকে সে কি এক্সিকিউট করতে পারছে? যে ডিড হি এভার ডেয়ার টু ডু ইট, কখনো কি সেটা করার সাহস দেখিয়েছে? সেটাই বলতে চাইছে যে ডিড এনি ওয়ান এভার হ্যাভ দ্য কারেজ টু ইমপ্লিমেন্ট অর এক্সিকিউট হিজ আইডিয়াস। তাহলে অনেক সময় কি হয় যে অনেক কিছু আমরা কনসিভ করি, যে অনেক কিছু ভাবনা আমরা যেটা আমরা মনে মনে ফর্ম করি, কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না। তাহলে এখানেও আমরা দেখছি যে একটা কিন্তু আমাদের যেটা লিমিটেশনস রয়ে গেছে। তাহলে এই বিভিন্ন ক্ষেত্রে যে লিমিটেশনস গুলো পোয়েট এখানে এমফাসাইজ করছেন, এবং কেন এমফাসাইজ করছেন আমরা বুঝতে পারছি, কারণ পোয়েটও মনে করছেন, পোয়েট বা লাভার এখানে সেও জানে যে তারও যে লাইফে অনেক লিমিটেশনস রয়েছে, পার্টিকুলারলি ইন হিজ রিলেশনশিপ উইথ দ্যাট লেডি। তাহলে তার এই যে লাভ রিলেশন, সেই লাভ রিলেশনের মধ্যে একটা লিমিটেশন রয়ে গেছে, অ্যান্ড হি ইজ ট্রাইং টু যে যে কি বলা যেতে পারে, যে তার এই যে লিমিটেশন সেটাকে সে জাস্টিফাই করতে চাইছে, যে আহ, যে বাই জাস্টিফাইং আদার লিমিটেশনস ইন আওয়ার লাইফ, বা বাই জাস্টিফাইং দ্য লিমিটেশনস ইন দ্য লাইফ অফ আদার পিপল। হুম, এবং সেটাও আরো বেশিভাবে এক্সপ্লেইন করবে, আরো কংক্রিটলি যে আরো বেশি এক্সাম্পলস দিয়ে আমাদেরকে বোঝাবে, সেটা একটু পরে আমরা দেখব। তো যাই হোক, হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড, হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার্ড, হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন। তাহলে আমাদের কোনো অ্যাক্টই কিন্তু প্রুভ করে না হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল আইডিয়া বিহাইন্ড দ্য দ্যাট ওয়ার্ক।
কারণ দেখা যায় যে যেটা আমরা ভেবে থাকি কিন্তু ফাইনালি যেটা করি সেটার সাথে আমাদের এই যে ভাবনাটা which was the cause of that main act তার সঙ্গে একটা ডিফারেন্স থেকে যায়। সে দুটো এক হয় না, অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সো পোয়েট সেটাই বলছে যে হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন, হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্লেশি স্ক্রিন। এখানে ফ্লেশি স্ক্রিন বলতে পোয়েটারি খুব পোয়েটিক্যালি যেটা বলতে চাইছেন যে আমাদের যে ফিজিক্যাল লাইফ, সেই ফিজিক্যাল লাইফে যে লিমিটেশনস, হুম তাহলে এই যে লিমিটেশনস গুলো which are there in our uh, mundane life, everyday life, হুম, we always find a kind of a obstacle between our uh, ideas, between our ideals and achievement. তো এটাকেই বলা হচ্ছে যে সেই অবস্টাকলকে ফ্লেশি স্ক্রিন বলা হচ্ছে। তাই হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্লেশি স্ক্রিন, তা যে কোনো উইলই, আমাদের যে কোনো ডিটারমিনেশন, যে কোনো আইডিয়াস, যে কোনো আমাদের উইল পাওয়ার, it always faces some kind of obstacles and we fail to execute it properly. So what will but fail the fleshy screen? We ride and see her bosom heave. তা এখানে আমরা দেখছি যে পোয়েট কি বলছেন যে একই রকম ভাবে তিনি এটা আহ, যে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে his present experience with his beloved, that is more satisfying than any kind of actions of men, because all our actions mm, are finally proved false because uh, they are not the actual execution of its ideas. তা যেহেতু আমরা যেটা ভাবি সেটা কোনোভাবেই সেটাকে আমরা রিয়ালিটিতে ট্রান্সলেট করতে পারি না, তাই পোয়েট বলছেন যে যে কোনো ধরনের অ্যাকশনই কিন্তু তার যে রেজাল্ট সেটা আহ, সেটা ফ্রুটফুল নয়, এবং সেই কারণে পোয়েট মনে করছেন যে হিজ প্রেজেন্ট এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট থিং দ্যাট হি ইজ অর হি ইজ গোয়িং থ্রু, বুঝলেন? তো সেটাই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই বলছেন যে এই কথাটা বারবার তিনি এমফাসাইজ করছেন বা এটাকে রিপিটেডলি তিনি বলছেন অ্যাজ এ রিফ্রেন যে উই রাইড অ্যান্ড আই সি হার bosom হিভ। এবং এখানেও যেটা আমি আগের দিন বলেছি যে সেই যে ফিজিক্যালিটির কথা তিনি যে বারবার ডিনাই করছেন, কিন্তু একই সঙ্গে কিন্তু সেটা আনকনসিয়াসলি সেটা এসে যাচ্ছে। তো যাই হোক, দেয়ার ইজ মেনি এ ক্রাউন ফর হু ক্যান রিচ, তাহলে কি হচ্ছে যে দেয়ার মেনি আদার ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাম্বিশনস ইন এমন পিপল, এক একজনের এক এক রকমের অ্যাম্বিশন থাকে লাইফে। There is many a crown for who can reach 10 lines a statesman's life in each. যাই হোক, এখানে আমরা দেখব যে পরপর তিনি এক্সাম্পল দিয়ে বলছেন যে বিভিন্ন যে যে মানুষ মানে যাদেরকে আমরা মানে মনে করে থাকি যে সাকসেসফুল পিপল, সেই সাকসেসফুল পিপলদের মধ্যে একজন হচ্ছে যে স্টেটসম্যান, সেটা আমরা জানি যে তার মতন সাকসেসফুল তার কেউ হয় না, যদিও সবই রিলেটিভ। কিন্তু এখানে পোয়েট মনে করছেন যে মানে কিছু তিনি ধরে নিচ্ছেন যে দিস পিপল আর মোস্ট সাকসেসফুল পিপল ইন আওয়ার সোসাইটি। তার মধ্যে একজন হচ্ছেন স্টেটসম্যান, একজন হচ্ছেন পোয়েট, একজন সোলজার, এরকম তিনি কয়েকজনকে বেছে নিচ্ছেন। এবং তাদের লাইফে যে সাকসেস, সেই সাকসেসের মধ্যেও তিনি দেখাচ্ছেন যে ইভেন ইন দেয়ার সাকসেস দেয়ার আর সাম কাইন্ডস অফ লিমিটেশনস। তাহলে কি হচ্ছে যে এখানে তিনি স্টেটসম্যান সম্পর্কে কি বলছেন যে স্টেটসম্যানস এর লাইফ ইটস নাথিং বাট ইট নাথিং শর্ট অফ অ্যান এপিটাফ which is written within 10 lines. তো যেটা হয় যে স্টেটসম্যান, আমরা জানি যে স্টেটসম্যান when they are in power they are much valued by the people, honored by the people, কিন্তু যে কি হয় যে when they become powerless nobody remember them. তা সেটাই হয় তা যখন
সে মারা যায় তখন একটা শুধুমাত্র একটা টুম্ব থাকে, এপিটাফ থাকে। সেই এপিটাফে 10 লাইনস লেখা হয়। সেটাই তার একমাত্র যে প্রাপ্য। হুম? তো সেটাই বলা হচ্ছে 10 লাইনস এ স্টেটসম্যানস লাইফ ইন ইচ। হুম? বুঝা গেল? So the only reward of a statesman after a life of hard work, a life of great success is just an epitaph or an obituary. Obituary বলে যেটাকে আরকি। So an obituary of যে a few lines, যেটা আমরা দেখি যে কোনো স্টেটসম্যান হয়তো দেখা যায় সে যখন মারা যায় তখন আ মানে মানুষ তাকে ভুলেই যায় আরকি। তারপরে যখন সে মারা যায় তখন হঠাৎ করে আ সে আবার আলোচনায় আসে এবং তার সম্পর্কে আমরা কিছু কথা বলে থাকি আরকি। তো সেটাই এখানে বলা হচ্ছে যে আ যে যে তার লাইফেও কিন্তু সেই মানে একই রকম লিমিটেশনস কিন্তু রয়ে গেছে। ইভেন ইফ হি অর শি আ যে ইস পাওয়ারফুল। ঠিক আছে? তাহলে আ "দ্য ফ্ল্যাগ স্টাক অন এ হিপ অফ বোনস" এটা আমাদের খুব ফ্যামিলিয়ার যে আ যে পিকচার যেটা আমরা দেখে থাকি। যে স্টেটসম্যানদেরকে যেভাবে অনার করা হয় যে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে তার বডিটাকে কভার করা হয় সেটাই বলা হচ্ছে ফ্ল্যাগ স্টাক অন এ হিপ অফ বোনস এ সোলজার্স ডুইং হোয়াট অ্যাটমস ও সরি এটা সোলজারের কথা বলা হচ্ছে। তা সোলজারকে কি হয় এটাও আমরা দেখে থাকি যে সোলজারকে যখন তাদেরকে ট্রিবিউট করা হয় ডেড সোলজারদেরকে দে আর কভার্ড বাই দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তো সেটাই বলা হচ্ছে দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট দে ফাইনালি গেট অ্যাজ দ্য রিওয়ার্ড। দেখো তো সোলজারের লাইফেও কিন্তু দেখা যাচ্ছে যে সিমিলার কাইন্ড অফ লিমিটেশনস রয়ে গেছে। হুম? সো দিস ইজ দ্য mere achievement of a soldier's life. They scratch his name on the abbey stones. তাই তো? তাহলে অ্যাবে স্টোনস বলতে সেটা আমরা জানি ওয়েস্টমিনস্টার অ্যাবের কথা বলছি যেখানে সবার সেখানে ডিস্টিংগুইশড পার্সোনালিটিস তাদের কে বেরি করা হয়। তো সেটারই রেফারেন্স এখানে রয়েছে। They scratch his name on the abbey stones. My riding is better by their leave. The poet এখানেই বলছেন যে the poet lover he feels that reward his own reward even though it falls short of his hopes যে সে যেরকম ভেবেছিল যে তার যে আ যে ambition about his love uh, it may not be fulfilled though it falls short of his hopes but still it is better than the rewards of the great people the brave people of the world এটা অনেকটা ওই ডানের পোয়েমের মতন ওই কিছুটা মনে হতে পারে যে ডান যেমন বলছে যে ওই উম, যে সানরাইজিং পোয়েমটাতে সে বলছে যে যে বিলাভেটের সঙ্গ সে যখন অনুভব করছে তখন তার মনে হচ্ছে যে যারা এক্সপ্লোরার্স আ বা যারা উম সে সময় যেহেতু ওই মানুষরা প্রচুর মানে ব্রিটিশ পিপল তারা সব এক্সপ্লোর করছে। আ তখন তার মনে হয়েছিল তাদের থেকে তার এই জবটা অনেক বেশি আ যে বেশি ফ্রুটফুল, বেশি স্যাটিসফাইং। এখানে সেরকমই একটি যুক্তিও দিচ্ছে। যদিও ডানের যুক্তির মধ্যে একটা আ যে উম একটা সেন্স অফ হিউমর বা সেন্স অফ একটা উইট কাজ করে। কিন্তু এখানে তা নয়। এটাকে খুব সেন্টিমেন্টাল ওয়েতে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তা এখানে সে তাই মনে করছে যেটা সে খুব জেনুইনলি সে ফিল করছে সেটা হচ্ছে যে আ his actual experience, his real experience, his physical experience is much better than uh, those so-called successful people in our society. What does it mean? What does it mean poet? তো যাই হোক এখানে আমরা দেখছি যে মানে poet is making a criticism uh, of the poetic self. সেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং কারণ এটা একটা পোয়েট্রি যেটা আমরা পড়ছি এবং একজন পোয়েটই লিখছেন কিন্তু এখানে আমরা দেখব যে পোয়েট মানে ব্রাউনিং এখানে তিনি বলছেন যে পোয়েটেরও লিমিটেশনস রয়েছে। What does it all mean, poet? Well, our brains beat into, yeah, sorry, your brains beat into rhythm. You tell what we felt only. হুম, তাহলে পোয়েটের ক্ষেত্রে অনেক অ্যাচিভমেন্টস রয়েছে বিকজ দে ক্যান
express the thoughts that we feel but cannot express, and the poet can express it with great musicality. তো সেটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট। ঠিক আছে? তাহলে পোয়েট কি করতে পারে? যে পোয়েট ক্যান শেপ হিজ আইডিয়াস অ্যান্ড ইমোশনস into rhythm, into musical যে beat of poetry, সেটা সে করতে পারে। He can express the ideas of ours in language, uh, our thoughts and emotions and feelings. সেটাকে সে he can communicate those things in words which we cannot. তো এটা হচ্ছে পোয়েটের অ্যাচিভমেন্ট। বুঝা গেল? ঠিক আছে? তা you tell what we felt only, you express, sorry, you expressed, you hold things beautiful the best. তাহলে পোয়েটের কাছে কি মনে হয় যে পোয়েট he or she feels that he or she can understand the beauty the best way, যে তার মতন কেউ বিউটিকে রিয়ালাইজ করতে পারে না। হুম, সেটা তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কারণ পোয়েটসের ক্ষেত্রে এটাই হয় যে দে ক্যান রিয়ালাইজ দেয়ার অ্যাকচুয়াল জব ইজ টু সার্চ বিউটি, টু পার্সু বিউটি। সেটা তো আমরা জানি অলরেডি। তো যাই হোক, সেখানে এখানে বলা হচ্ছে যে বিউটি বা ট্রুথ সেটাকে সে পার্সু করে এবং তার মতন সেটা কেউ পারে না। তো এটাও পোয়েটের একটা বড় অ্যাচিভমেন্ট। হুম, এবং তার কাছে যে বিউটি ইজ হিজ অনলি আইডিয়াল। হুম, তো সেটাই বলছে ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। হুম, অ্যান্ড পেস দেম ইন রিদম সো সাইড বাই সাইড। তাহলে সেখানে সে কি করতে পারে? তাদেরকে পেস করতে পারে। পেস বলতে এখানে অ্যারেঞ্জ করা। হুম, এখানে পেস কথাটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে অ্যারেঞ্জ ইনটু যে রেগুলার ফর্ম, যেটা পোয়েট্রিতে হয়ে থাকে, যে একটা যে মেট্রিক্যাল, যে একটা পার্টিকুলার মেট্রিক্যাল প্যাটার্নের মধ্যে থাকে, যে একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে সেটাকে ফেলা হয় আরকি। সেটাকেই বলা হচ্ছে ক্যান পেস দেম ইন রিদম সো সাইড বাই সাইড। ইট ইজ সামথিং নে ইট ইজ মাচ। তাহলে পোয়েটের মানে হচ্ছে যে যে মানে লাভারের মনে হচ্ছে যে পোয়েট লাভারের মনে হচ্ছে যে this particular achievement is certainly great. It's a great merit by the poet. But then, have you yourself what is best for men? কিন্তু এখানে আমরা দেখছি যে একই সঙ্গে পোয়েট লাভার একটা স্ট্রেঞ্জ লজিক সে যে এস্টাবলিশ করছে, সেটা কি পুট ফরওয়ার্ড করছে, সেটা কি যে হ্যাভ ইউ ইয়ারসেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন। তাহলে যে বিউটিকে তুমি পার্সু করো, যে আইডিয়াসকে তুমি পার্সু করো, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্যাট বিউটি ইন রিয়েল লাইফ? তো সেটাকে কি তখনও তুমি পেয়েছো? সেটাকে সে পায়নি। এটাই সে বলতে চাইছে যে he has never realized his dream of beauty into his রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। এটাই সে বলতে চাইছে আরকি। সেটা সে করতে ব্যর্থ হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে in pursuit of his beauty he becomes poor। এই যে বলছে যে you are poor, sick, old ere your time। তাহলে কি হচ্ছে যে পোয়েটস দের ক্ষেত্রে আমাদের একটা খুব ফ্যামিলিয়ার যে একটা পিকচার আমাদের চলে আসে মনের মধ্যে, যে পোয়েট বললে দেখা যায় যে সে খুব পুয়ার, সিক, ওল্ড, এই ধরনের তার চেহারা হয় আরকি। আ যে যেহেতু পোয়েটস দের ক্ষেত্রে দেখা যায় যে তারা জেনারেলি পুয়ারই হয়, হুম? বিকজ দে মেক লিটল মানি বাই দেয়ার পোয়েমস। সেটা সেরকম আ খুব একটা যে লাভজনক কাজ নয় আরকি। সেই ক্ষেত্রে পোয়েট বলছেন যে ফিজিক্যাল আ আ যে মানে মেটেরিয়াল সাকসেস কিন্তু তার লাইফে খুব একটা নেই। তাহলে আর ইউ পুয়ার, সিক, ওল্ড এর ইওর টাইম, দ্যাট ইজ বিফোর ইওর টাইম, নিয়ারার ওয়ান wait your sublime, your own sublime than we who never have turned a rhyme। তাহলে
তাহলে দেন উই এখানে কি হচ্ছে যে দুটো ডিভিশন করা হচ্ছে, উই অ্যান্ড দি পিপল হু অ্যাচিভ সাকসেস। তার মধ্যে একজন হচ্ছেন পোয়েট। তাহলে উই বলতে হচ্ছে যে দ্য আমরা বলতে পারি দ্য কমন পিপল, অর এখানে আমরা বলতে পারি দিস দ্য লাভার্স, দ্য কমন লাভার্স। তাহলে সেখানে কি হচ্ছে যে তার ক্ষেত্রে কি হচ্ছে সে বলছে যে উই হ্যাভ নেভার টার্নড আ রাইম, উই হ্যাভ উই ডু নট হ্যাভ দি এবিলিটি টু অফ কম্পোজিং এনি রাইম, যে আমরা পোয়েট্রি লিখতে পারি না, কবিতা বলতে পারি না, but we have experienced the beauty or the ideals that the poet search for. হুম। তো যাই হোক, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যেটা পোয়েট লাভার যেটা সে উম, মানে তুলে ধরছে। এবার সেটা সেটার মধ্যে ফ্যালাসিও আছে, আবার এক অর্থে সেটার মধ্যে আবার লজিকও রয়েছে। তো যাই হোক, তাই বলছে দেন উই হু নেভার হ্যাভ টার্নড আ রাইম সিং রাইডিং এ জয় ফর মি আই রাইট। হুম। তাহলে এখানে সে জায়গাটাই দেখছি যে পোয়েট কি করছে যে বারবার তিনি বলছেন যে এই এই সমস্ত সাকসেসফুল যে মেন, সো কল্ড মেন, তাদের দেখা যাচ্ছে সাকসেসের মধ্যে কিন্তু একটা অবস্টাকল আছে, একটা ইনএভিটেবল অবস্টাকল আছে। হুম। ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে এই যে অবস্টাকল গুলো, যেটা সেই অবস্টাকল গুলো কি হচ্ছে যে আহ, তাদের যে কমপ্লিট স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু থটেড হচ্ছে, বুঝা গেল? তাহলে লাভার বলছেন যে তার সঙ্গে তিনি কি করছেন যে তার যে ফেলিওর সেটাকে আহ, যে মানে তার সঙ্গে মেলাচ্ছেন। তাহলে কি দেখা যাচ্ছে তিনি তার মানে বোঝা যাচ্ছে লাভারের মধ্যেও কিন্তু মানে আ যদিও সে সেলিব্রেট করছে তার প্রেজেন্ট মোমেন্ট অফ জয়টাকে, বাট এট দ্য সেম টাইম হি ইজ মানে বলা যেতে পারে আনউইটিংলি আ আ যে রিভিলিং হিজ ডিসস্যাটিসফ্যাকশন, হুম? হিজ ডিসপেয়ার, যে হতাশা। তার মানে দেখা যাচ্ছে ওর মধ্যেও কিন্তু একটা হতাশা রয়ে গেছে। নইলে তো মানে যে স্যাটিসফাইড থাকবে সে তো এত রকমভাবে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করবে না তার ব্যর্থতাকে। তা যখন ও নিজের ব্যর্থতাকে জাস্টিফাই করছে, এটার দ্বারা ও কিন্তু আনউইটিংলি এটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে বা নিজেকে ধরা দিয়ে দিচ্ছে সবার কাছে যে ওর মধ্যে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। বোঝা গেল? আ সেই ডিসস্যাটিসফ্যাকশনটা কি? যে দি দ্য কনজিউমেশন অফ হিজ লাভ, হুম? আ যেটা তার ক্ষেত্রে কি হলো যে মানে as he is denied হুম, of uh, that actual fact হুম। তো এটা সেটাই বলা হচ্ছে যে যেহেতু তার লাভের কনজিউমেশন নেই, সেটাই তার ক্ষেত্রে যে একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করছে এবং সেখান থেকেই কিন্তু সে এই নানানভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। হুম। বোঝা গেল? তো তার এই যে আনকনসিয়াস ডিজায়ার্স, হুম, সেই আনকনসিয়াস ডিজায়ার্সটা কি হচ্ছে যে আ আ সেটা কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে তার এই কথার মধ্যে দিয়ে। হুম? কারণ সে যখন বারবার এমফাসাইজ করছে যে ওই ওই তার যে রাইডিং এক্সপেরিয়েন্স টাকে এমফাসাইজ করছে। তো এর মধ্যে দিয়ে কি হচ্ছে যে ম্যানিফেস্টেড হচ্ছে যে তার যে আ যে ডেসপেয়ার, বুঝা গেল? তার যে হতাশা, তার যে ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু মানে the more he is trying to justify his failure, the more he যে uh, reveals his যে latent যে dissatisfaction, বুঝা গেল? যেটাকে আমরা বলে থাকি যে মানে তার যে আনকনসিয়াস যে ডিজায়ার মানে এটাই হচ্ছে ওর মানে ম্যানিফেস্ট কনটেন্ট বলা হয় এটাকে, ম্যানিফেস্ট কনটেন্ট। মানে ওর মধ্যে দিয়েই যেটা ও ঢাকার চেষ্টা করছে সেটার মধ্যে দিয়ে আবার সেটা ম্যানিফেস্টেড হয়ে যাচ্ছে। বুঝা গেল? যার ফলে যখন কোয়েশ্চেন করছে হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট, এভাবে যখন সে তাকে প্রশ্ন করছে
দেখা যাচ্ছে যে পোয়েট কিন্তু ও নিজেও, হ্যাঁ? যার ফলে এটা কি হয়ে যাচ্ছে? একটু আইরনিক্যাল হয়ে যাচ্ছে। বিকজ হি ইজ অলসো আ পোয়েট, তাই না? যার ফলে এটা কি হয়ে যাচ্ছে? এটাকে মানে বলা যেতে পারে মানে সেলফ রেফারেন্সিয়াল। হ্যাঁ? এটা সেলফ রেফারেন্সিয়াল হয়ে যাচ্ছে। মানে ও নিজের কথাই অ্যাকচুয়ালি বলছে। কিন্তু একটু ঘুরিয়ে বলছে। বোঝা যাচ্ছে? তা এই ধরনের প্রবলেম কিন্তু ওর কথার মধ্যে থেকে যাচ্ছে। তো যাই হোক। আচ্ছা, এবার আসছে স্কাল্পচার এর কথায়। "And you, great sculptor, so you gave a score of years to art, her slave." তাহলে কি হচ্ছে? স্কাল্পচার, যেকোনো স্কাল্পচারের কথা আমরা মনে, মনে ইমাজিন করতে পারি। মাইকেল অ্যাঞ্জেলোর কথা ভাবতে পারি। "So you gave a score of years to art." তাহলে সে কি করছে যে a score of years, স্কোর মানে তো আমরা জানি স্কোর মানে হচ্ছে 20। একটা সময় স্কোর মানে 20 দিয়ে সবকিছুকে মাপা হতো, মানে বয়স মাপা হতো। তাই যে বা বছর মাপা হতো, সময় মাপা হতো আরকি। A score of years to art, তাহলে যে কি করছে যে who has devoted uh, 20 years for the service of art just to create a statue. বুঝা গেল? তা সেইটা করতে গিয়ে সে দেখা যাচ্ছে ২০ টা বছর সে সময় দিচ্ছে। A score of years to art. But actually he is a slave of art. Finally becomes a slave of art. হুম। কারণ দেখা যাচ্ছে সে কিন্তু he cannot যে go beyond the limitations of যে উম the world of art, যে তার বাইরে কিন্তু সে যেতে পারছে না। মানে সে ফিজিক্যাল এক্সপেরিয়েন্স এর কথাই সে emphasize করছে কথাটার মধ্যে দিয়ে। হুম? ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে একজন স্কাল্পচার দেখা যাচ্ছে সেও কিন্তু হচ্ছে যে is a slave to his own art. হুম? Because he is being dominated, being controlled by uh, the limitations of his artistic world. হুম? And he cannot go beyond that. And that is your Venus that is your Venus. একটা ভেনাসের স্ট্যাচু সে তৈরি করছে এবং সেটা তৈরি করতে সে ২০ টি বছর সময় সে ইনভেস্ট করেছে আরকি। বা পোয়েটের কথায় সে ওয়েস্ট করেছে আরকি। কারণ সে যেই ভেনাসের স্ট্যাচুটা তৈরি করেছে সেটা লাইফলেস। আ কারণ উম লাইফলেস এই অর্থে যে সেটা যেহেতু আ মানে সেটা তো মানে আ যেহেতু তার ফিজিক্যাল যে লাইফ তো তার নেই, সেই অর্থে সেটা লাইফলেস। বুঝা গেল? তাই বলছে যে তুমি ডিভোট করেছো যে 20 ইয়ার্স, বাট ইউ আর মেয়ারলি a slave to your art. হুম? Because you have devoted 20 years just to make a statue of Venus. Venus, বুঝা গেল? ভেনাস যাকে আমরা জানি যে গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। হুম? কিন্তু কি হচ্ছে যে whence we turn, হুম? whence বলতে from where we turn to yonder girl. হুম? তো যখন আমরা কি করছি যে যখন কোনো yonder girl মানে যখন তারা আ রিয়াল লাইফ এ কোনো আ মহিলাকে সে দেখছে, কোনো নারীকে সে দেখছে আরকি, who is standing or walking yonder. yonder বলতে there. হুম? তো যখন তারা সেটাকে সত্যি, সত্যি দেখছে আরকি ইন রিয়াল লাইফ এ, তখন কি হচ্ছে সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। To yonder girl that fords the burn. That fords the burn. এখানে অদ্ভুত, অদ্ভুত কিছু শব্দ আছে আরকি। fords বলতে to walk, ford, to move. একটা গাড়ির কোম্পানি আছে না ফোর্ড? ফোর্ড মানে হচ্ছে মুভ করা, চলা আরকি। ওখান থেকেই হয়তো নামটা দিয়েছে আরকি ফোর্ড। তো যাই হোক, that fords fords the burn. এখানে বার্ন বলতে স্ট্রিম, মানে ছোট নদী আরকি। তাহলে কোন নদীর পাশ দিয়ে কোন একটি মেয়ে হয়তো হেঁটে যাচ্ছে। তাহলে সে যতটা নজর কাড়ে মানুষের, ততটা কখনোই ওই
ভেনাসের স্ট্যাচু হতে পারে না, কারণ সেটা রিয়েল নয়। ইট ইজ জাস্ট অ্যান ওয়ার্ক অফ আর্ট, বাট ইট ইজ নট দ্য রিয়ালিটি। তাহলে কি হচ্ছে, ও বারবার এটাই বলতে চাইছে, রিয়েল এক্সপিরিয়েন্স ইজ মাচ বেটার দ্যান এনি কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট আর ইমাজিনেটিভ যে প্লেজার। এটা মানে ইনস্পাইট অফ বিইং এ পোয়েট, সে কিন্তু এই কথাটাই সে বলছে। দ্য ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্স দ্য বার, ইউ অ্যাকুইজ অ্যান্ড শ্যাল আই রিপাইন। হুম, তাহলে ইউ অ্যাকুইজ, হ্যাঁ, এখানে অ্যাকুইজ মানে হচ্ছে এগ্রি করা, যে ইউ এগ্রি উইথ মি। হুম, ইউ এগ্রি উইথ মি, ইউ এগ্রি উইথ মি দ্যাট লাইফ ইজ গ্রেটার দ্যান আর্ট। হুম, যে লাইফ ইজ গ্রেটার দ্যান আর্ট, এটা একটা খুব মানে ডিসপিউটেবল একটা মানে কথা, যে কেউ বলতে পারে যে না, সেই ওই মানে একেবারে যুগ যুগ ধরে চলে আসা সেই বিতর্ক আর কি, সেই মানে ওই কি বলে, সেই পোয়েটিক্স থেকে চলে আসা সেই একই রকম, প্লেটো থেকে চলে আসা সেই বিতর্ক আর কি। হুম, তা সেটা এখানেও একই রকম বিতর্কটা রয়ে গেছে, যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। হুম, তো যাই হোক, তা যে আর্টিস্টিক ওয়ার্ল্ড, ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, নাকি রিয়েল লাইফ অফ এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এখানে পোয়েট এটাই বলছেন যে রিয়েল লাইফ অফ এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক বেশি যে যে গ্রেটার, অনেক বেশি স্যাটিসফাইং। যাই হোক, উই অ্যাকুইজ অ্যান্ড শ্যাল আই রিপাইন, তাহলে পোয়েট বলছেন যে যে এটা একজন স্কাল্পচারও মানতে বাধ্য হবে যে লাইফ ইজ গ্রেটার দ্যান আর্ট, তাকে অ্যাকুইজ করতেই হবে। যার ফলে এই পোয়েট লাভারের ক্ষেত্রে রিপাইন করার কোনো জায়গা নেই, মানে ডেসপায়ার করার কোনো জায়গা নেই। শ্যাল শ্যাল আই রিপাইন হোয়াট ম্যান অফ মিউজিক ইউ গ্রোন গ্রে, এখানে একজন মিউজিশিয়ানের কথা বলা হচ্ছে। উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে, ইজ দিস ইউর সোল প্রেইজ ফর এ ফ্রেন্ড, গ্রেট হিজ অপেরা স্ট্রেংস ইনটেন্ড। তাহলে কি হয়, যে একজন মিউজিশিয়ান সে ফাইনালি কি একটা কমপ্লিমেন্ট পায় তার বন্ধুর কাছ থেকে, এটাই তার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে তার বন্ধু কি বলে, যে গ্রেটলি হিজ অপেরা স্ট্রেংস ইনটেন্ড, যে তার অপেরা মানে তার যে মিউজিক্যাল ড্রামা, তার যে মিউজিক, স্ট্রেন বলতে এখানে মিউজিক আর কি, আহ, সেটা কিরকম, যে গ্রেটলি হিজ অপেরা স্ট্রেংস ইনটেন্ড পুট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড। হ্যাঁ, যে যদিও ভালো, কিন্তু ইট ক্যানট অ্যাট্রাক্ট পিপল ফর এভার, কারণ ফ্যাশন ট্রেন্ড সেগুলো কি হয়, যে সেগুলো চেঞ্জ হয়ে যায় মানুষ, তার মানে সেটা এভার লাস্টিং নয়। তাহলে এভার লাস্টিং যদি মানে অ্যাবস্ট্রাক্ট প্লেজার, সেটা যদি এভার লাস্টিং না হয়, তাহলে ফিজিক্যাল প্লেজারকে আমরা কেন যে ইনফিরিয়র ভাববো। হুম, সো যে এই ধরনের কোনো যে ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়, আহ, সেদিক দিয়ে যদি আমরা ভাবি, তাহলে সেটাও একটা খুব বড় লজিক, যে why should we give much importance to the pleasure or joy uh, which are thought to be beyond physicality, হুম, যেগুলো ফিজিক্যালিটির বাইরে, আহ, সেটাকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেটা শারীরিক সেটাকে কম গুরুত্ব দিই। তা এই ভাবনাটার মধ্যেও আবার একটা সমস্যা রয়েছে, একটা পিতৃতান্ত্রিক মনোভাব রয়েছে। তো যাই হোক, তা সেই ক্ষেত্রে যে পোয়েট এটাই বলতে চাইছেন যে ফিজিক্যাল প্লেজার সেটা যদি ইমপারমানেন্ট হয়, টেম্পোরারি প্লেজার হয়, আহ, যে ইমাজিনেটিভ প্লেজার সেটাও টেম্পোরারি, তাহলে যে হোয়াই শুড উই রিপাইন অর ডিসপেয়ার। ও ম্যান অফ মিউজিকের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে বলা হচ্ছে যে তার যে ক্রিয়েশন সেটাও কিন্তু কি হয়, যে ইট উইল ফাইনালি প্রুভ টু বি ওল্ড ফ্যাশন। আই গেভ মাই ইয়ুথ বাট উই রাইড ইন ফাইন। তার কি হচ্ছে, পোয়েট কি বলছে, পোয়েট লাভার, যে maybe he has devoted his youth for pursuit of love,
but finally he has at least uh, যে, got the enjoyment of riding with his beloved. হুম, এটাই তার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। So his achievement is it's not little achievement, হুম, because he and his beloved are riding together. হুম, ঠিক আছে? তো সে উনি বলছে যে I gave my youth but we ride in fine. হুম, in fine বলতে এখানে আমরা বলতে পারি যে মানে at least we are now riding together. হুম, at the cost of my যে wastage, at the cost of my youth, at the cost of my youth, finally I have achieved a valuable thing, that ride with my beloved. হুম, ঠিক আছে? আচ্ছা, এবার একটু মানে একটু শিফট হচ্ছে আর কি। এখানে আমরা দেখব যে who knows what is fit for us, had fate proposed bliss here should sublimate my being, had I signed the bond, still one must lead some life beyond. এখানে আমরা একটা টিপিক্যাল ব্রাউনিয়ান যে সেন্টিমেন্ট যেটা আমরা দেখব যে এখানে রিভিলড হচ্ছে, যে ব্রাউনি এরকম মনে করেন যে যে আফটার লাইফে তার একটা খুব মানে বিশ্বাস ছিল আর কি, যার ফলে পোয়েট এখানে সেটাই মনে করছেন যে যে রিয়েল লাইফে, মান্ডেন লাইফে যদি আমাদের সব ডিজায়ার্স ফুলফিলড হয়ে যায়, তাহলে আমাদের আফটার লাইফে তো কোনো গুরুত্ব থাকে না, বা সেটার কোনো ইচ্ছে বা অ্যাম্বিশন আমাদের থাকবে না। ঠিক আছে? So who knows what is fit for us? হুম, যে we can never know যে what is actually good for us positively, যে আমরা জানি না কোনটা সত্যিকারের আমাদের কাছে গুরুত্বপূর্ণ। had fate proposed bliss here, তাহলে যে যদি ব্লিস বা সুপ্রিম হ্যাপিনেস আর হেভেনলি হ্যাপিনেস, এটা যদি কি হয় যে ইফ ইট ইজ প্রমিসড ইন আওয়ার যে প্রেজেন্ট লাইফ, তা সেটা যদি হয়ে থাকে যে ইফ ই কুড রিচ দ্য পারফেকশন ইন আওয়ার রিয়েল লাইফ, মানডেন লাইফ, হিয়ার শুড সাবলিমেট মাই বিইং, তাহলে সেখানে যদি আমি সাবলিমেট বলতে মানে আমি যদি সেই যে পারফেকশনের যে একদম শীর্ষে পৌঁছে যাই আর কি, সেটা যদি হয়ে এরকম হয় আর কি, তাহলেও তিনি বলছেন যে একটা সমস্যা থেকে যায়। তাহলে আফটার লাইফের কোনো গুরুত্ব থাকে না। তাহলে এই যে দ্যাট হোপ ফর দি আফটার লাইফ, এ বেটার লাইফ ইন আফটার ডেথ, দ্যাট কিপস আস হ্যাপি, তো সেই যে আহ, সেই যে লাইফের সেই ভ্যালুটা তাহলে কি হচ্ছে যে সেটা আর থাকছে না। হ্যাড আই সাইন দ্য বন্ড, তাহলে কি হচ্ছে যে তার যদি এরকম কোনো একটা কন্ট্রাক্ট হতো উইথ ফেট, যে ভাগ্য দেবতার সঙ্গে তার যদি এরকম কোনো কন্ট্রাক্ট হতো, যদি এরকম কিছু চুক্তি হয়ে থাকতো, দ্যাট হি শুড বি গিভেন হেভেনলি ব্লিস অন দিস আর্থ, যদি এরকম একটা কিছু হয়ে থাকতো, স্টিল ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড, কিন্তু তারপরেও তো একটা লাইফ রয়ে গেছে, তাহলে সেখানে সে কি করবে? হ্যাভ এ ব্লিস টু ডাই উইথ ডিম ডিসক্রাইব, তাহলে হ্যাভ এ ব্লিস টু ডাই উইথ, তাহলে কি হচ্ছে, কোনো ফার্দার অ্যাসপিরেশন আর থাকবে না। সো দেয়ার ওন্ট বি এনি কাইন্ড অফ ফার্দার অ্যাসপিরেশন টু বি ফুলফিলড ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, সেরকম কিছু থাকবে না। যে ডিম ডিসক্রাইবড বলতে এখানে নট ক্লিয়ারলি সিন, মানে সেটা থাকবে না। যে হ্যাভ এ ব্লিস টু ডাই উইথ ডিম ডিসক্রাইড এর শব্দটা একটু খুব যে একটু অন্য ধরনের, যে একটু ওল্ড ফ্যাশন একটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, ডিম ডিসক্রাইড, দ্যাট ইজ নট ক্লিয়ারলি সিন। এটা একটু মনে রাখবে, অনেক সময় এটা প্রশ্নে এটা ভীষণ আসে। They have a bliss to die with, dim described, that is not clearly seen.
তো কি হলো যে had I signed the bond still one must lead some life beyond have a bliss to die with dim descried। তাহলে কি হচ্ছে যে সেই যে আ আ have a bliss to die with dim descried মানে এক ধরনের যে আশা নিয়ে যে উম মৃত্যুকে বরণ করা সেই জায়গাটা থেকে সেই আ যে সেই ভ্যালুটা থেকে সে আ ডিনাইড হবে, ডিপ্রাইভড হবে। ঠিক আছে? This foot once planted on the goal, this glory garland round my soul, could I descry such? হুম, তো কি হচ্ছে যে পোয়েট কি বলছেন এখানে যে could I descry such বলতে যে if he had been যে successful in love, হুম, he would have nothing to look forward to in heaven। ঠিক আছে? যে যদি সবকিছুই এখানে পাওয়া যেত, তার যে লাভ এক্সপেরিয়েন্স এ তিনি যদি সবই পেয়ে যেতেন, তাহলে তো আর কোনো ফার্দার হোপ থাকতো না। দ্যাট ইজ টু বি ফুলফিলড আফটার লাইফ। ঠিক আছে? তাহলে এখানেই তিনি যদি গ্লোরি গার্ডেনটা পেয়ে যেতেন, হুম? সেটাই বলছেন আরকি যে ফুলফিলমেন্ট অফ হিজ হোপস, হুম? সেটা যদি কমপ্লিট হয়ে যেত, হুম? যে, যে লাইক এ গার্ল্যান্ড রাউন্ড দ্য ভিক্টরস নেক, যে বিজয়ী তার গলায় যেভাবে গার্ল্যান্ড পরিয়ে দেওয়া হয়, সেরকম যদি হয়ে যেত আরকি সবকিছুই। তাই কি সেটাই বলছেন কি দিস ফুট ওয়ান্স প্লান্টেড অন দ্য গোল, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, কুড আই ডিসক্রাইব সাচ? Try and taste, I sink back shuddering from the quest। ঠিক আছে? তাহলে try and taste, that is the best thing the poet thinks। If one gets uh, the complete success or satisfaction in life, that would be uh, a kind of যে যে মানে কি বলা যেতে পারে যে a kind of experience, সেটা কিরকম হতে পারে? that would lead to boredom। হ্যাঁ? সেটা তাই হবে আরকি। মানে ওই ব্রাউনিং এর একটা খুব বিখ্যাত কথা আছে ওই যে ওই পোয়েমটাতে অ্যান্ড্রিয়া ডেল সাটো ওই পোয়েমটাতে যে লেস ইজ মোর। হুম? যে কোনো কিছু যে যেটার মধ্যে কিছুটা অভাব থাকে, কিছুটা ডেফিসিয়েন্সি থাকে, আ মানে একটু কম থাকে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। খুব বেশি ভালোটা কখনোই ভালো হতে পারে না। কারণ সেটা আ আমাদের কাছে সেটা জেনুইন মনে হয় না। হুম? মানে ইট যে loses its quality of being genuine। হ্যাঁ? তো সেটা হয়ে যায় কি খুব আইডিয়াল হয়ে যায়। তো যেটা খুব আইডিয়াল হয়ে যায় সেটা আমাদের খুব একটা কাছের হয় না। সেটা কারণ সেটাকে আমাদের খুব আনরিয়ালিস্টিক মনে হয়। তাই যেটার মধ্যে কিছু ফল্টস রয়েছে আ সেটা আমাদের কাছে বেশি অ্যাট্রাকটিভ হয়। তা এখানেও ওই ধারণাটাই বলা হচ্ছে, "Try and taste, I sink back shuddering from the quest"। তাহলে তো কোয়েস্ট টাই থাকে না। কোয়েস্ট মানে সার্চিং। এই সার্চিং টাই হচ্ছে যে আ লাইফ। তাহলে সেই লাইফে যদি সার্চিং টাই না থাকে, তাহলে ইট লুজেস আ দ্য অ্যাট্রাকশন হুইচ ইস দি এসেন্স অফ লাইফ। বুঝেছেন? তো সেটাই যদি হারিয়ে যায় তাহলে তো মানে যেটা হেভেনলি লাইফ যেটা আমাদের কাছে মনে করা হয় যে সেটা খুব দারুণ। কিন্তু ওর চেয়ে বোরিং লাইফ আর কিছু হতে পারে না। কারণ ওখানে কোনো মানুষের কোনো অ্যাম্বিশন নেই, কোনো কোয়েস্ট নেই। কারণ সেখানে সবই আ সবকিছুই একটা উম মানে আ পারফেক্ট কন্ডিশন এ রয়েছে। বুঝা গেল? কারণ সেটা ইমাজিনারি। হুম? এটা হচ্ছে প্রবলেম। আ সেই প্রবলেমটার কথা এখানে বলা হচ্ছে। তা এখানে আমরা একটু অন্যরকম বলতে পারি যে মানে পোয়েটের আসলে যে তার যে ডিজায়ার সেটা ফুলফিলড হচ্ছে না।
আর সেটা ফুলফিল হচ্ছে না বলেই সে এটাকে নানানভাবে যে জাস্টিফাই করার চেষ্টা সে করছে আরকি। বুঝা গেল? মানে ও যে এই যুক্তিগুলো দিচ্ছে এগুলো সবই আসলে মানে a kind of যে masquerades আরকি। মানে এক ধরনের disguise যে আ যে সবকিছু মিটে যাওয়া ঠিক নয়, সবকিছু পেয়ে যাওয়া ভালো নয়। হুম? আ তাহলে জীবনের স্বাদ থাকে না। এই যে সে এভাবে যে যুক্তি দিয়ে নিজেকে আ নিজেকে স্পেসিফাই করার চেষ্টা করছে কিন্তু এইটা কিন্তু এক ধরনের আ ফ্রাস্ট্রেটিং অ্যাটেম্প্ট আরকি। আ মানে ও এক ধরনের মাস্কুরেড নিচ্ছে আরকি, এক ধরনের ডিসগাইজ নিচ্ছে। ঠিক আছে? এবং যার ফলে ও কি করছে যে এই লাস্ট রাইড টাকে আ যে এতটা আ emphatically রিপ্রেজেন্ট করছে। হুম? যে এটাই ওর কাছে একটা মানে as if it is his a kind of a sublimating experience মানে এটাই ওর সাবলিমেশন এর জায়গায় পৌঁছে দিচ্ছে ওকে। ঠিক আছে? Earth being so good, would heaven be seem best? যে আর্থ যদি এতই সুন্দর হয় তাহলে তো আ হেভেন আর সুন্দর থাকে না। Now heaven and she are beyond this right. তো এখানে দেখা যাচ্ছে পোয়েট মনে করছেন যে as if he is going through a kind of a heavenly experience. And yet she has not spoke so long, beloved কোনো কথা বলেনি। beloved কথা বলবে কি? বলতেই তো দেয়া হলো না। আ কোনদিনই বলতে দেওয়া হয় না। যাই হোক, লাভ পোয়েট্রি তে লাভারই সবসময় বলে। beloved কিছু বলে না। তো যাই হোক, এখানে তাও লাভারের একবার মনে হলো এত বলার পরেও যে beloved কিছু বলেনি। যাই হোক। And yet she has not spoke so long. What if heaven be that, fair and strong, at life's best, with our eyes upturned? আ যেখানে হচ্ছে পোয়েট এখানে আমরা দেখব যে মানে ইনস্ট্যান্টলি সে একটা হেভেনলি প্লেজার সে আ এক্সপেরিয়েন্স করছে। মানে এ কাইন্ড অফ অ্যান ক্লাইমেকটিক এক্সপেরিয়েন্স। বুঝা গেল? আ যেটা আমরা দেখব যে তাদের জেস্চার এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এবং আ বা ডেসক্রিপশন এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এবং beloved কে সে বলছে যে সে আ she is completely silent and what if heaven be that fair and strong at heaven's best with our eyes upturned হুম, ঠিক আছে? তাহলে এখানে তিনি কি বলছেন যে আ লাইফস বেস্ট কথাটা তিনি বলছেন দ্যাট ইস হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অফ man's life fair and strong at life's best হুম? এখানে শব্দগুলোকে খুব মার্ক করার মতন with our eyes upturned so the lover and the beloved both are looking uh, upwards looking towards the sky looking upwards whether life's flower is first discerned life's flower বলতে এখানে heaven বলা যেতে পারে heavenly bliss first discerned, first seen or experienced. Hmm. So, a kind of a culminating glory of man's life. তাহলে কি হচ্ছে যে instantly he reaches a kind of a bliss, an extreme sense of joy. হুম? যার ফলে আমরা এখানে ওই যেটা আমরা ১ম থেকে দেখছিলাম যে যে রাইডিং কথাটার মধ্যে যে মানে a kind of একটা সেক্সুয়াল যে innuendo রয়েছে। যার ফলে এখানে আমরা কিন্তু সেটার সঙ্গে এখানে মেলাতে পারি আরকি। যে we fix so ever should so abide হুম? The fix so that is they are riding together. So fix so ever should so abide. What if we still ride on? We too. We still ride on. That is we still forever ride on
we do with life forever old yet new. So life that may be old but will be renewed by this kind of joyful experience. হুম। তাহলে কি হচ্ছে old life that will continue unchanged, তাই না? তো সেটা আনচেঞ্জ থাকবে অনলি, যেটা তিনি বলছেন যে চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। So there this experience will not change, but it will only change by its intensity. That means the emotional intensity will increase with time. বুঝা গেল? But its very nature will remain the same. The instant made eternity. The instant made eternity. বুঝা গেল? তাহলে আমরা এখানে মানে দেখতে পারি যে যে পোয়েট যেটা বলতে চাইছেন, আহ, যে যেটা আমরা দেখেছিলাম যে এর আগের দিনে আমি বলেছি পরফিরিয়াস লাভারে যেটা এরকম ছিল যে সে তাকে যখন ওই চোখ করছে আর কি, স্পিকার chokes his beloved to death in order to possess her. তা সেরকম আর কি, যে এখানেও দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্টকে মানে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সকে ইটারনাল যে প্লেজার বা ইন্টারনাল একটা অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছে তার একটা চেষ্টা। বুঝা গেল? তাহলে ইনস্ট্যান্ট মেড ইটারনিটি। ঠিক আছে? এবং একই সঙ্গে আমরা দেখব যে এখানে কিন্তু যে পোয়েমটার শুরু থেকে এবং শেষ অবধি কিন্তু যে শেষে এসে দেখা তাদের যে প্লেজার বা ইন্টেন্সিটি সেটা আ মানে ইন্টেন্সিটি অফ দেয়ার প্লেজার দ্যাট রিচেস ইটস হাইয়েস্ট লেভেল। বুঝা গেল? যার ফলে আমরা এখানে মানে এ কাইন্ড অফ মানে মানে অর্গাসমিক প্লেজার যেটা আমরা কিন্তু আ যেটা আমরা আ মানে এই যে এক্সপ্রেশন এর মধ্যে দিয়ে সেটাকে আমরা আ দেখতে পাচ্ছি আরকি। তো যাই হোক, আ যার ফলে যে আমরা দেখছি যে মানে ফিজিক্যালিটি এবং একই সঙ্গে কিন্তু অ্যাবস্ট্রাক্ট যে ভাবনা, এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট রয়ে গেল আরকি। যেটা পোয়েট লাভার এর মধ্যেও রয়ে গেল। সে যতই নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করুক না কেন, কিন্তু সেটা আ কোনো না কোনোভাবে কিন্তু সেটা রিভিলড হচ্ছে বা এক্সপোজড হচ্ছে। And heaven just prove that I and she ride together forever ride. ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে আ যেটা ও মনে করছে যে তাদের এই যে রাইডিংটা সেটা কি হচ্ছে যে আ যেটা ইটারনাইজড হয়ে যাবে সেটা আ যে যে কি বলা যেতে পারে যে সেটা ইমর্টালাইজড হয়ে যাবে যেটা সে মনে করছে। কিন্তু আ এই ভাবনাটার মধ্যে যে সমস্যাটা কি? যে যখন কেউ মনে করছে যে আ কোনো কিছুকে immortal আ হওয়ার সে যখন সে যখন এক্সপ্রেস করছে তার মধ্যে কিন্তু টেনশনটা রয়েছে যে আ মর্টালিটি যে টেনশনটা। বুঝলে তো? যে the speaker must know that at the back মানে at the back of his mind that the world is আ যে ও যেটা বলছে যে ওয়ার্লড কি হবে যে ইট উইল এন্ড টুনাইট। কিন্তু আদৌ কি তা হবে? সে জানে যে সেটা হবে না। হুম? তাহলে কি হচ্ছে যে আ মানে দিস ইস অ্যান আনকনসিয়াস উইশ। বুঝা গেল? তাহলে ওর যে আনকনসিয়াস যে উইশ যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, সেটা আবার এখানে আমরা দেখছি যে আ সেদিক থেকে ও যে কথাটা ভাবছে যে যেহেতু আ যদি ওয়ার্লড এন্ড করেও যায়, তাহলে সেখানে কি হচ্ছে যে তাদের এই রাইডিংটা যেন ইটারনাইজড হয়। বুঝা গেল? সেখানে বলছে রাইড টুগেদার ফর এভার রাইড। ঠিক আছে? এবং এই যে বারবার এই রাইট কথাটা সে রিপিট করছে, এটার মধ্যে দিয়েই সে তার যে আ despair, তার যে মানে খেদ, তার যে অভাব সেটাকে সে কিন্তু রিভিল করছে। কারণ আ যেটা হচ্ছে যে তার অ্যাকচুয়াল যে which remains unfulfilled. বুঝা গেল? ঠিক আছে? তাহলে মোটামুটি হলো আরকি। আর তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে
সেগুলো করতে পারো। যেকোনো ওয়ার্ড মিনিং আ বা কোনো ফ্রেজ কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে